তো অ্যাটম শেষ হয়েছে, আজকে শুরু হবে নিউক্লিয়াই। নিউক্লিয়াস কোথায় থাকে? অ্যাটমের ভেতরে। অ্যাটমের ভেতরে যে পোর্শনটাতে ওই অ্যাটমটার টোটাল মাসটা কনসেন্ট্রেট আছে বলে ধরে নেওয়া হয়, বা সব থেকে হেভি, সব থেকে বেশি ডেন্সড যে পোর্শনটা, সেটাকে বলা হয় নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। সাপোজ এটা এক্স নামক একটা অ্যাটমের নিউক্লিয়াস। তো এই নিউক্লিয়াসটার এদিকে আমরা লিখি জেড, এখানটায় লিখি এ। কখনো কখনো এই জায়গাটাকে এন হিসেবে লেখাও হয়, ঠিক আছে? যেখানে এটা কি, এ হলো মাস নাম্বার, আর জেড, জেড হচ্ছে অ্যাটমিক নাম্বার। আর যেটাকে আমি এন ধরেছি, এনটা কি? এনটা হচ্ছে নাম্বার অফ নিউট্রন। এই নাম্বার অফ নিউট্রনটা বেসিক্যালি এ মাইনাস জেড। এটা কি? এটা হচ্ছে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্স প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে ঠিক যতগুলো নিউক্লিয়ান্স আছে তাদের মোট সংখ্যাটাকেই বলা হয় মাস নাম্বার। সেই কারণে এটা একটা সংখ্যা, এটা একটা নাম্বার। কেন মাস নাম্বার বলা হচ্ছে? বিকজ ইট ইজ কল্ড দ্য, মানে এই যে নিউক্লিয়াসগুলো, দে আর মাস গিভিং পার্টিকেলস, তাই তাদের নাম্বারটাকে বলা হয় মাস নাম্বার। এ মাইনাস জেডটা নিউট্রন নাম্বার। কিন্তু এই জিনিসটা অনেক পরে আবিষ্কার হয়েছে। তার আগে, মানে আমাদের নিউক্লিয়াস যখন প্রথম আবিষ্কার হলো, সেই সময় দুটো হাইপোথিসিস কাজ করতো। সেগুলো একটু দেখা যাক। প্রথম হাইপোথিসিসটা হচ্ছে প্রোটন ইলেকট্রন হাইপোথিসিস। প্রোটন ইলেকট্রন হাইপোথিসিস। এখানে মনে করা হতো যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন এবং ইলেকট্রন দুটোই আছে, নিউক্লিয়াসের বাইরেও ইলেকট্রন আছে। মানে এই রকম, এইটা একটা নিউক্লিয়াস যার ভেতরে আছে কারা কারা? প্রোটন অ্যান্ড ইলেকট্রন। আবার নিউক্লিয়াসের বাইরেও কে আছে? নিউক্লিয়াসের বাইরে আছে ইলেকট্রন। ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রোটন আছে কতগুলো? প্রোটন আছে জেড সংখ্যায়, মানে অ্যাটমিক নাম্বার তো জেড, তাহলে জেডটা হলো নাম্বার অফ প্রোটন ইনসাইড দ্য নিউক্লিয়াস। তাহলে প্রোটন কটা আছে? প্রোটন হচ্ছে জেড। আর ইলেকট্রন কটা আছে? ইলেকট্রন আছে এ মাইনাস জেড। তাহলে নিউক্লিয়াসটা আমরা জানি, নিউক্লিয়াসটা টোটালটা পজিটিভ। এবারে যদি পুরো অ্যাটমটাকে পুরো অ্যাটমটাকে আমি যদি অ্যাজ এ হোল ধরি, তাহলে এটা একটা নিউট্রাল। তো সেই নিউট্রাল হতে গেলে বাইরে কটা ইলেকট্রন থাকতে হবে? হিসেব করে দেখে নিই। এখানে জেড নাম্বার অফ প্রোটনস আছে, ইলেকট্রন আছে এ মাইনাস জেড। ঠিক আছে, ভালো করে বোঝ। একটা প্রোটনের চার্জ অফ প্রোটন, আমি এটাকে ধরছি প্লাস কিউ, আর চার্জ অফ ইলেকট্রন মাইনাস কিউ। তাহলে এখানে যেহেতু জেড নাম্বার অফ প্রোটনস আছে ইনসাইড দ্য নিউক্লিয়াস, তাহলে এর টোটাল সংখ্যা, মানে চার্জটা কত? জেড ইন্টু কিউ, এটা পজিটিভ। আর ইলেকট্রন যেটা নিউক্লিয়াসের ভেতরে আছে, শুধু ভেতরেরটা হিসেব করছি, কতগুলো আছে? এ মাইনাস জেড। তাহলে ইলেকট্রনের চার্জটা হবে মাইনাস এ মাইনাস জেড ইন্টু কিউ। মানে টোটাল পজিটিভ চার্জ আছে জেড ইন্টু কিউ, আর নেগেটিভ চার্জ আছে এ মাইনাস জেড ইন্টু কিউ। তাহলে বাইরে ঠিক কতগুলো ইলেকট্রনকে ঘুরতে হবে টু বিকাম দ্য অ্যাটম নিউট্রাল? ঠিক বাইরে জেড নাম্বার অফ ইলেকট্রনকে ঘুরতে হবে। কেন জেড নাম্বার অফ ইলেকট্রন? বাইরে ইলেকট্রনটা কত চার্জ নিয়ে ঘুরছে? মাইনাস কিউ চার্জ। তাহলে যদি জেড নাম্বার অফ ইলেকট্রন বাইরে ঘুরে বেড়ায়, মানে অরবিটে, তাহলে তার টোটাল চার্জটা হবে জেড ইন্টু কিউ, এটা মাইনাসে। এবার একটু ভালো করে দেখা যাক। টোটাল নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের টোটাল চার্জ হচ্ছে জেড ইন্টু কিউ। ইলেকট্রনের টোটাল চার্জ এ মাইনাস জেড ইন্টু কিউ। তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে নেট চার্জ কত হচ্ছে? নেট চার্জ হচ্ছে জেড ইন্টু কিউ মাইনাস এ মাইনাস
জেড ইন্টু কিউ। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি, সরি এটা টোটাল, হ্যাঁ ওকে, ক্যালকুলেট করলে কত হচ্ছে, এই জেড কিউটা কেটে যাচ্ছে, থাকছে এ কিউ। তাহলে এ কিউ যদি থাকে, এ কিউ চার্জটা কোথায় থেকে যাচ্ছে, ভেতরে, আমি একটু ভুল করলাম, এটা জেড না, ভেতরে থেকে যাচ্ছে এক্সেস চার্জ, মানে নেট চার্জ হয়ে যাচ্ছে এ কিউ। তাহলে পুরো অ্যাটমটাকে যদি নিউট্রাল হতে হয়, পুরো অ্যাটমটাকে নিউট্রাল হতে গেলে বাইরে এই অরবিটের মধ্যেও এমন পরিমাণ ইলেকট্রনকে ঘুরতে হবে যাতে সেই ইলেকট্রনগুলোর টোটাল চার্জ মাইনাস এ কিউ হয়। কারণ নিউক্লিয়াসের অ্যাজ এ হোল চার্জটা হচ্ছে প্লাস এ কিউ, এটা পজিটিভ, প্লাস এ কিউ। আমরা জানি নিউক্লিয়াস পজিটিভ, বাট নিউক্লিয়াসের টোটাল চার্জটা অ্যাজ পার প্রোটন ইলেকট্রন হাইপোথিসিস দেখা যাচ্ছে প্লাস এ কিউ। তাহলে বাইরে নিশ্চয়ই মাইনাস এ কিউ পরিমাণ চার্জকে রোটেট করতে হবে, তাহলে একমাত্র অ্যাটমটা নিউট্রাল হবে। তাহলে একটা ইলেকট্রনের চার্জ তো মাইনাস কিউ, তাহলে বাইরে কতগুলো ইলেকট্রনকে ঘুরতে হবে, এ নাম্বার অফ ইলেকট্রনকে ঘুরতে হবে। এ নাম্বারটা কি, এ নাম্বারটা হচ্ছে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্স। তাহলে টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্সের সমান ইলেকট্রন ঘোরাটা ইম্পসিবল, এটা সম্ভব না। তো এর অনেকগুলো কারণ আছে। দেখা যাচ্ছে যে এটা প্রথমে এই চিন্তাভাবনাটা মাথায় এসেছিল বিটা ডিকের থেকে। বিটা হলো একটা নেগেটিভ চার্জের স্লো, মানে ফার্স্ট নেগেটিভ চার্জ বা ফার্স্ট ইলেকট্রনের ফ্লোটাকে বলা হয় বিটা। এবার বিটাটা বেরোয় নিউক্লিয়াস থেকে। তো সেই সময় সায়েন্টিস্টরা ধারণা করেছিলেন তাহলে নিউক্লিয়াসের ভেতরেও হয়তো ইলেকট্রন আছে, যে কারণে ভেতর থেকে নেগেটিভ চার্জের ফ্লোটা বেরোচ্ছে। কিন্তু আসলে সেটা নয়। যদি ভেতরেও ইলেকট্রন থাকতো তাহলে কি হতো না, ইলেকট্রনের টোটাল এনার্জিটা প্রায় 20 থেকে 200 মেগা ইলেকট্রন ভোল্টের কাছাকাছি হতে পারতো। কিন্তু যে এনার্জিটা রেডিয়েট করে বিটা ডিকেতে সেটা মাত্র 2 থেকে 6 মেগা ইলেকট্রন ভোল্ট মতো। কাজেই যদি নিউক্লিয়াসের ভেতর থেকে সেই ইলেকট্রনটার এনার্জিটা বেরোতো তাহলে সেই এনার্জিটা অনেকটা বেশি হতো। কাজে বুঝতেই পারছি যে নিউক্লিয়াসের মধ্যে কোনো ইলেকট্রন থাকে না, এটা একটা যুক্তি হলো। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে যে ইলেকট্রন বাইরেও ঘুরছে আবার ভেতরেও আছে, মানে ডুয়াল এক্সিস্টেন্স। তো ভেতরে যেটা আছে সেটা স্থির আছে, বাইরে যেটা আছে সেটার স্পিন আছে, সেটার অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে। এটা কি করে হয়, একই টাইপের পার্টিকলস ইলেকট্রন সেটা ভেতরে স্থির অবস্থায় আছে আর বাইরে রোটেট করছে, এরকম ডুয়াল সিচুয়েশন ক্রিয়েট করতে পারে না। এটা হলো এর পেছনের যুক্তি। কাজেই এই হাইপোথিসিসটা ক্যান্সেল হয়ে গেল, এটা রিজেক্টেড হয়ে গেল। এরপর যেটা আসছে সেটা হলো প্রোটন নিউট্রন হাইপোথিসিস। আগের হাইপোথিসিসটা যখন এই ডিফিকাল্টিসগুলো অ্যারাইজ হলো তখনই এই নিউট্রনের আবিষ্কারটা হয়। নিউট্রন কীভাবে আবিষ্কার হয়, যখন রেডিয়েশনগুলো চেক করা হচ্ছিল তখন দেখা যাচ্ছে একটা নিউট্রাল রেডিয়েশন বেরোচ্ছে। সম্ভবত এটা বেরিলিয়ামের ক্ষেত্রে, বেরিলিয়ামকে যখন বোমবার্ড করা হচ্ছে, বোমবার্ড করা হলে তখন ওখানে যে ডিফারেন্ট রেডিয়েশনসগুলো পাচ্ছি তার মধ্যে আমরা নিউট্রাল রেডিয়েশনসও পাচ্ছি। তো নিউট্রাল রেডিয়েশন তো পাওয়ার কথা নয় হিসেব মতো, যদি প্রোটন আর ইলেকট্রন থাকে, তার মানে ওই নিউক্লিয়াসের ভেতরে নিশ্চয়ই এমন কিছু নিউট্রাল পার্টিকেলসও আছে যারা ওই রেডিয়েশনে পার্টিসিপেট করছে। তখন জানা গেল যে ওখানে খুব ছোট ছোট পার্টিকেল থাকে যারা নিউট্রাল, কোনো চার্জ ক্যারি করে না, দে আর কল্ড নিউট্রনস। ঠিক আছে, তো তখন এই হাইপোথিসিসটা এসেছে প্রোটন নিউট্রন হাইপোথিসিস, যেটা এখনও অবধি আমরা ইউজ করছি। সেখানে বলা হচ্ছে যে নাম্বার অফ প্রোটনস ইনসাইড দ্য নিউক্লিয়াস কত, জেড, আর নাম্বার অফ নিউট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস এ মাইনাস জেড। ঠিক আছে, তাহলে টোটাল মাস নাম্বার হচ্ছে এ, মানে এ নাম্বার অফ নিউক্লিয়াস প্রেজেন্ট আছে ইনসাইড দ্য নিউক্লিয়াস, আর ইলেকট্রনগুলো বাইরে ঘুরছে। যে এখনও অবধি আমরা এই হাইপোথিসিসটা ইউজ করছি। এই হলো আমাদের শুরুটা। এবার আসি নিউক্লিয়াসের রেডিয়াস। আমরা জানি নিউক্লিয়াস অলমোস্ট স্ফেরিক্যাল, যেখানে সবচেয়ে বেশি মাস কনসেন্ট্রেটেড আছে, যার ডেনসিটি সবচেয়ে বেশি নিউক্লিয়াসের ভেতরে
মানে নিউক্লিয়াসের ডেন্সিটিটা অ্যাটমের মধ্যে একমাত্র নিউক্লিয়াসের ডেন্সিটি সবচেয়ে বেশি। এর যদি আমি রেডিয়াসটাকে আর ধরে নিই, তাহলে এই আর রেডিয়াসের যে স্ফিয়ারটা, এটা একটা স্ফেরিক্যাল শেপ, এর মধ্যেই এ নাম্বার অফ নিউক্লিয়ান্স প্রেজেন্ট আছে, এ নাম্বার অফ নিউক্লিয়ান্স প্রেজেন্ট আছে এর ভেতরে, ঠিক আছে। তাহলে যদি এর সংখ্যাটা বেড়ে যায়, মানে আমি ধরলাম প্রথমে 14টা নিউক্লিয়ান্স আছে, 14 হলো ওর মাস নাম্বার, সেখান থেকে যদি আমি 292 মাস নাম্বারে যাই, তার মানে অবভিয়াসলি এই যে নিউক্লিয়াসটা তার সাইজটা বাড়বে, তার ভলিউমটা বাড়বে। তার মানে আমি লিখতে পারি এই যে স্ফিয়ারটা আমি দেখতে পাচ্ছি, স্ফিয়ারের ভলিউম 4/3 পাই আর কিউব, এটা কার ওপর ডিপেন্ড করে? ইট ইজ প্রপোর্শনাল টু এ। এটা হলো মাস নাম্বার, মানে ভলিউম অফ দ্য স্ফিয়ার বা ভলিউম অফ দ্য নিউক্লিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্স প্রেজেন্ট ইনসাইড দ্য নিউক্লিয়াস। সো এখান থেকে আমি এইরকমটা লিখতে পারি যে আর কিউব প্রপোর্শনাল টু এ, বিকজ এই দুটো কনস্ট্যান্ট। সো এখান থেকে আমি আর এর রিলেশনটা এভাবে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3, বিকজ এখানে কিউব ছিল 1/3। এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যেতে পারে আর ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, এটাকে একটা এম্পেরিক্যাল কনস্ট্যান্ট বলা হয় আর নট এ টু দি পাওয়ার 1/3। এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এই আর নট, যেটা একটা এম্পেরিক্যাল কনস্ট্যান্ট, এর ভ্যালুটা মোটামুটি এই 1.2 ইন্টু 1.2 ইন্টু 10⁻⁻15 মিটার। এইটা হলো আমাদের এই যে কনস্ট্যান্টটা, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনের যে আর নট কনস্ট্যান্ট, তার ভ্যালু। তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের নিউক্লিয়াসটা ভ্যারি করে, মানে যত মাস নাম্বার বাড়বে তত রেডিয়াসটা এই ফর্মুলা অনুযায়ী বাড়তে থাকে। এবার আসি ডেনসিটি অফ দ্য নিউক্লিয়াস। ডেনসিটি বলতে আমরা বুঝি মাস, এখানে ফিজিক্যাল ডেনসিটির কথা অবভিয়াসলি বলা হচ্ছে, মাস বাই ভলিউম। তো ডেনসিটি, যেটাকে আমি রো দিয়ে ডিনোট করি, রো ইকুয়াল টু মাস অফ দ্য নিউক্লিয়াস ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য নিউক্লিয়াস। এবার আমি এখানে ধরে নিই লেট এম বি দ্য মাস অফ দ্য, এখানে এমটা হচ্ছে মাস অফ দ্য মাস অফ ইচ নিউক্লিয়ান্স। নিউক্লিয়াসের ভেতরে যে পার্টিকেলগুলো আছে তাদের অ্যাভারেজ মাস হলো এম প্রত্যেকটার। এই এম এর ভ্যালুটা মোটামুটি 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি মতো হয়, কারণ আমরা জানি যে প্রোটন আর নিউট্রন এদের মাসটা অলমোস্ট সেম। কাজেই আমরা ওই মাসটাকে ধরে নিতেই পারি যে ইট ইজ দ্য অ্যাভারেজ মাস অফ ইচ নিউক্লিয়ান্স। সেই মাসটা হলো 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। এবার যদি আমি ভলিউম বের করি, রো ইকুয়াল টু, এখানে কতগুলো আছে, নিউক্লিয়ান্স আছে, একটা নিউক্লিয়াসের ভেতরে এ নাম্বার অফ নিউক্লিয়ান্স আছে, টোটাল নাম্বার অফ নিউক্লিয়ান্স ইজ এ, টোটাল নাম্বারটা এ, প্রত্যেকটার মাস এটা। তাহলে টোটাল মাসটা কত? এম ইন্টু এ ডিভাইডেড বাই 4/3 পাই আর কিউব। তাহলে m into a by 4/3 pi r naught a to the power 1/3 এর হোল কিউব। ভ্যালুটা দাঁড়াচ্ছে ma ডিভাইডেড বাই 4/3 পাই আর নট কিউব ইন্টু এ। এবার ওপর আর নিচে এটা কেটে যাচ্ছে, দেয়ারফর রো ইকুয়াল টু 3টা ওপরে উঠে যাবে, 3m ডিভাইডেড বাই 4 পাই আর নট কিউব। এটা হলো আমাদের ডেনসিটির ফর্মুলা। সো ডেনসিটির ফর্মুলা তো আমরা পেলাম, তাহলে ডেনসিটির ভ্যালুটা একটু ক্যালকুলেট করে বের করে নিই।
therefore rho equal to 3 into m এর ভ্যালু আমরা জানি 1.66 into 10 to the power minus 27 divided by 4 into 3.14 into r naught এর ভ্যালু আমরা একটু আগে দেখেছি 1.2 into 10 to the power minus 15 এটার হোল কিউব। রো ইউনিট আমরা জানি কেজি পার মিটার কিউব। সো এটা এবার আমরা ক্যালকুলেট করব। উপরে আছে 3 ইন্টু 1.66 ইন্টু 10 to the power minus 27 divided by 4 into 3.14 into 1.2 into 10 to the power minus 15 এর হোল কিউব। সো ভ্যালুটা আসছে 2.29 ইন্টু 10 to the power 17 কেজি পার মিটার কিউব। আর একবার চেক করে নিচ্ছি। ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছি অর্ডারটা প্রায় 10 to the power 17, 10 to the power 17 মানে একটা হিউজ ডেন্সিটি। সো ডেন্সিটি অফ নিউক্লিয়াস ভ্যালুটা রিয়েলি খুব বেশি, মানে পুরো মাসটাই তোর মধ্যে কনসেন্ট্রেটেড আছে, কাজেই ওইটুকু জায়গার মধ্যে ডেন্সিটিটা অত্যন্ত বেশি। তাই আমরা বলতে পারি যে নিউক্লিয়াস ইজ হাইয়েস্ট ডেন্সড বা ম্যাক্সিমাম ডেন্সড এরিয়া ইনসাইড এর অ্যাটম। এবার আমরা AMU বলে একটা ইউনিট শিখেছিলাম ছোটবেলায়। 1 AMU মানে অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। তো এই যে ইউনিটটা, এটা কি? এটা হলো একটা কার্বন অ্যাটমের টোটাল যা মাস, তার 1/12 পার্টের মাসটা বলা হয় 1 AMU। মানে আমি একটা কার্বন অ্যাটম নিচ্ছি 612, এর মাস নাম্বার কত? 12। তার মানে 12-এর যদি আমি এই যে মাসটাকে, মাস নাম্বারটাকে যদি আমি গ্রামে প্রকাশ করি, গ্রামে লিখি, তাহলে এর মাস কত? 12 গ্রাম। মানে এর অ্যাকচুয়াল মাস হচ্ছে 12 ইউনিট, বাট গ্রামে এক্সপ্রেস করলে এটা আসছে 12 গ্রাম। তো এই 12 গ্রামের 1/12 পার্টটাকে বলা হলো 1 AMU। একটু সহজ করে বলি, এখানে 12 কি বোঝাচ্ছে? 12 বোঝাচ্ছে নাম্বার অফ নিউক্লিয়ন্স প্রেজেন্ট ইনসাইড দ্য কার্বন নিউক্লিয়াস ইজ 12। তার মানে এই কার্বন নিউক্লিয়াসের ভেতরে টোটাল প্রোটন আর নিউট্রন মিলিয়ে মোট 12টা পার্টিকেল আছে, 12টা নিউক্লিয়ন্স আছে। প্রত্যেকটার মাস অলমোস্ট সেম, আমরা জানি 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। এখন AMU এর ডেফিনেশনে বলছে যে এই যে মাসটা, এর 1/12 পার্টের মাস যা হবে সেটাই হলো 1 AMU। 1/12 মানে কটা পার্টিকেলের মাস? এই 12টা ডিনোট করছে 12টা পার্টিকেলের মাস। তার 1/12 মানে একটা পার্টিকেলের মাস। সো একটা নিউক্লিয়নের মাস যা হবে সেটাকেই বলা হয় 1 AMU। আর আমরা তো জানি একটা নিউক্লিয়নের মাস মানে কত? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। ঠিক আছে? তো এই হলো AMU আর কেজির রিলেশন।
এবার আরেকটা রিলেশন আমাদেরকে শিখতে হবে, সেটা হলো মেগা ইলেকট্রন ভোল্টের সাথে এএমইউর কি রিলেশন আছে। দেখে নিই, 1 ইভি ইকুয়াল টু একটা ইলেকট্রনের চার্জ ইন্টু 1 ভোল্ট। একটা ইলেকট্রনের চার্জ মানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলাম্ব ইন্টু 1 ভোল্ট। ঠিক আছে, এই পুরোটাকে আমরা জুলে লিখছি। এবারে এটাকে যদি আমি 1 মেগা ইলেকট্রন ভোল্ট লিখি, তার মানে 1.6 ইন্টু 10⁻⁻19 তো ছিলই, তার সাথে মেগা বলতে কি বোঝায়? আমরা জানি 10⁻³ মানে কিলো, 10⁻6 মানে হচ্ছে মেগা, এটা কে, এটা এম। সো এর সাথে 10⁻6 মাল্টিপ্লাই করে দিচ্ছি। সো 1.6 ইন্টু 10⁻13 জুল। এটা হলো 1 মেগা ইলেকট্রন ভোল্টের সাথে জুলের রিলেশন। এবার এই যে এএমইউ মাসটাকে বললাম, এটাকে যদি আমি এনার্জিতে কনভার্ট করি ইউজিং মাস এনার্জি কনজারভেশন ফর্মুলা, যে ফর্মুলাটা আইনস্টাইন দিয়েছিলেন, সেই ফর্মুলাটা হচ্ছে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখানে এম মানে কত? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি ইন্টু সি মানে স্পিড অফ লাইট। সি ইজ দ্য স্পিড অফ লাইট। স্পিড অফ লাইট হচ্ছে 3 ইন্টু 10⁸ এর হোল স্কোয়ার। সংখ্যাটা দাঁড়ায় এইরকম, 3 ইন্টু 3 9, 9 ইন্টু 1.66। এখানে 3 3 যা 9 হয়, আর 10⁸ এর স্কোয়ার করলে 10⁻16, আর আছে 27। সো 27 থেকে যদি আমি 16 মাইনাস করে দিই তাহলে আসছে 11। সো ইট ইজ -11। ঠিক আছে, তো এই হলো এত জুল পরিমাণ এনার্জি পাওয়া যাচ্ছে। 1 এএমইউ মানে এত জুল এনার্জি, আর 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে এত জুল এনার্জি। এবার দেখব যে 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে ঠিক কত এএমইউ এর সাথে সমান হচ্ছে, বা এখানে কোনটা বেশি? এটা 10⁻⁻11, এটা 10⁻⁻13। তাহলে অবভিয়াসলি দেখতে পাচ্ছি একটা পার্টিকেলের যে মাস 1 এএমইউ এর সমপরিমাণ এনার্জিটাই 1 মেগা ইলেকট্রন ভোল্টের চেয়ে বেশি হচ্ছে। তার মানে এনার্জি অফ নয়, এনার্জি রিলেটেড টু 1 এএমইউ ইকুয়াল টু এত জুল, 14.94 ইন্টু 10⁻⁻11 জুল। সো এটাকে যদি আমি 14.94 ইন্টু 10⁻⁻11 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻13 দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই আমি পেয়ে যাব যে কত মেগা ইলেকট্রন ভোল্ট। এটা এমইভিতে চলে এলো। তো সংখ্যাটা আসবে 14.94 divided by 1.6. So it is 9.3375 into 10⁻²। MeV, তার মানে 933.75 MeV, মানে মোটামুটি আমরা এভাবে লিখতে পারি নিয়ার ইকুয়াল টু 934 MeV। সো 1 AMU ইকুয়াল টু 934 মেগা ইলেকট্রন ভোল্ট। এই রিলেশনটা মনে রাখতে হবে, এই রিলেশনটা অনেক সময় কাজে লাগতে পারে।
এবার আমাদেরকে পড়তে হবে বাইন্ডিং এনার্জি কার্ভ। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট, মানে অলমোস্ট প্রত্যেক বছরই পরীক্ষাতে এটা আসে এবং এটাকে এক্সপ্লেন করতে হয়। তো এটা যদি করে যাস একদম শিওর শট এটা একটা কোয়েশ্চেন আসবে। গ্রাফটা খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে। গ্রাফটাতে একদিকে আমি মাস নাম্বার প্লট করছি, মানে এক্স অ্যাক্সিসে মাস নাম্বার প্লট করছি, আর ওয়াই অ্যাক্সিসে আমি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন প্লট করছি, যেটার ইউনিট মেগা ইলেকট্রন ভোল্ট। এবারে আমি শুরু করছি হাইড্রোজেন থেকে এবং বাইন্ডিং এনার্জিটা কীরকমভাবে গ্রো করে সেটা আমি দেখছি। আসলে বাইন্ডিং এনার্জিটা কী সেটা একটু আগে বলার দরকার। সাপোজ একটা ফ্ল্যাট আছে, ফ্ল্যাট মানে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। তো সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আমরা দেখেছি বিভিন্ন ওকেশন সেখানে অবজার্ভ করা হয়, দুর্গাপুজো করা হয়। দুর্গাপুজো তো বাইরেও হয়, তাও সেই কমপ্লেক্সটার মধ্যে দুর্গাপুজো করার কারণটা কি? আমরা দেখেছি যে প্রত্যেকটা কমপ্লেক্সে একটা করে সোসাইটি থাকে, একটা সোসাইটি ফর্ম করা হয়, সেখানে প্রত্যেকটা যারা বোর্ডার আছে, যারা ওখানে রেসিডেন্ট, তাদেরকে নিয়ে ওই কমিটিটা তৈরি হয়। সেই কমিটির প্রত্যেক মাসে একটা চাঁদা থাকে, সেই চাঁদাটা দিয়ে ওরা ওই কমিটিটাকে মেনটেন করে। সেই কমিটিটা পুজো বা অন্যান্য কালচারাল প্রোগ্রামগুলো একটা কমিউনিটি হল থাকে সেখানে করায়। এখন এই যে পুজোটা করা হয় সেটার কারণটা কি? সেটার কারণ হচ্ছে ওই নিজের যারা ওখানে রেসিডেন্ট তাদেরকে ইউনাইটেড করে রাখা, সবার সাথে সবার আলাপ থাকলো, যোগাযোগ থাকলো, কারোর কোনো বিপদে পাশের জন ছুটে আসবে। সোজা কথা হলো নিজেদের নিরাপত্তার জন্য, নিজেদের সিকিউরিটির জন্য নিজেদেরকে ইউনাইটেড করে রাখা। তো এর জন্য ওরা কি করছে? এর জন্য ওরা একটা সোসাইটি ফর্ম করছে, আর সেই সোসাইটিতে ওরা চাঁদা দিচ্ছে, নিজেদের টাকা কন্ট্রিবিউট করছে, কন্ট্রিবিউট করে নিজেদেরকে ইউনাইটেড করে রাখছে। ঠিক তেমনি নিউক্লিয়াসের ভেতরে যে নিউক্লিয়ন্সগুলো থাকে, মানে প্রোটন আর নিউট্রন থাকে, তাদেরকে যদি আমি নিউক্লিয়াস থেকে বের করে নিই, দিয়ে আলাদা আলাদা করে আমি ওদের মাস মেজার করি, তাহলে দেখবো এই আলাদা আলাদা করে মেজার করলে টোটাল যা মাসটা দাঁড়াচ্ছে, যখন আমি নিউক্লিয়াসের ভেতরে সেগুলোকে ঢুকিয়ে একসাথে মাস মেজার করব, তখন এই পরেরটা কমে যাবে। মানে খানিকটা এরকম, আমি কিছু আম কিনেছি আর কিছু আপেল কিনেছি, প্রত্যেকটা আলাদা আলাদা করে যখন আমি বিম ব্যালেন্সে মেজার করলাম, তখন মাস যা পেলাম, ব্যাগের মধ্যে ঢোকানোর পর যখন ব্যাগটা সমেত পুরোটাকে ওজন করছি, তখন দেখছি যে মাসটা কমে গেছে। এটা তো অবিশ্বাস্য, এটা হয় না, কিন্তু নিউক্লিয়াসের ক্ষেত্রে এটাই হয়। মানে টোটাল মাস অফ দ্য নিউক্লিয়াস ইজ লেস দ্যান টোটাল ইন্ডিভিজুয়াল মাসেস অফ দ্য নিউক্লিয়ন্স। এটা হয়। এটা কেন হয়? বিকজ যখন প্রোটন নিউট্রনস এরা নিউক্লিয়াসের ভেতরে থাকে, ওরা নিজেদেরকে টাইট করে আটকে রাখার জন্য কিছুটা করে নিজেদের মাস কন্ট্রিবিউট করে। এই যে মাসটা ওরা কন্ট্রিবিউট করছে, সেই মাসটা যাচ্ছে কোথায়? সেই মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে ওই আইনস্টাইনের ওই E=mc² ফর্মুলা দিয়ে। তো এই যে আমরা একটু আগে দেখলাম 1 AMU = 931, কোনো বইতে লেখা থেকে, এখানে আমরা ক্যালকুলেট করে দেখলাম 934 মতো আসছে। তো এই যে এই পরিমাণ এনার্জি তৈরি হচ্ছে, সেই এনার্জিটা মানে ওদের নিজেদের সামান্য পরিমাণ মাসকে কন্ট্রিবিউট করে ওরা যে এনার্জিটা তৈরি করছে, সেই এনার্জিটাকে বলা হয় বাইন্ডিং এনার্জি। মানে ওদের নিজেদের মাসটাই ওরা নিজেরা ছেড়ে দিচ্ছে, রিলিজ করে দিচ্ছে, সেই রিলিজড মাসটা এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর সেই এনার্জিটা ওদের নিজেদেরকে টাইট করে নিউক্লিয়াসের ভেতরে আটকে রাখছে। আসলে নিউক্লিয়াস তো কোনো ব্যাগ নয়, নিউক্লিয়াস কোনো লেয়ারও নয়, নিউক্লিয়াস কিছুই না, শুধুমাত্র কিছু পার্টিকেলস এক জায়গায় টাইটভাবে আটকে আছে। প্রোটনকে তো রিপেল করে, বিকজ দে আর পজিটিভ চার্জেস। তো তা সত্ত্বেও ওই নিউক্লিয়াসের ভেতরে প্রোটনগুলো টাইট করে আটকে আছে। কিভাবে? এই নিউক্লিয়ার ফোর্স। তো নিউক্লিয়ার ফোর্সটা আসছে কোথা থেকে? বাইন্ডিং এনার্জি থেকে। সেই বাইন্ডিং এনার্জিটা আসছে কোথা থেকে? যে মাসটা লস হচ্ছে, লস্ট মাস থেকে। তো এই মাস যে লসটা হচ্ছে সেটাকে আইনস্টাইন বলেছেন মাস ডিফেক্ট। তো এই মাস ডিফেক্টটাই কনভার্ট হচ্ছে, মানে ডিফেক্টেড মাসটাই কনভার্ট হচ্ছে এনার্জিতে, আর সেই এনার্জিটা বাইন্ডিং এনার্জি। অ্যান্ড সেই বাইন্ডিং এনার্জির ফলেই যে ফোর্সটা তৈরি হচ্ছে, দিস ফোর্স ইজ কল্ড নিউক্লিয়ার ফোর্স অ্যান্ড হুইচ ইজ স্ট্রংগেস্ট ফোর্স ইন দ্য ইউনিভার্স। ঠিক আছে? তো এই বাইন্ডিং এনার্জির কার্ভটাই আমরা দেখিয়েছি। দেখা যাচ্ছে যে মাস নাম্বার যত বাড়ছে, তত বাইন্ডিং এনার্জি প্রথমে কিছুটা বাড়লো এবং তারপরে আস্তে আস্তে কমছে। কিভাবে বাড়ছে এবার সেটা একটু ভালো করে দেখি। এইখানে প্রথমে হাইড্রোজেন দিয়ে শুরু হচ্ছে। হাইড্রোজেনের 1/2-এর চেয়ে কম, মানে 1-এর কিছু বেশি। হাইড্রোজেন না, এটা হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ আছে, প্রোটিয়াম, ডয়টোরিয়াম আর ট্রিটিয়াম, এটা ডয়টোরিয়াম। তো এই
হাইড্রোজেনের যে সেকেন্ড আইসোটোপটা সেখান থেকে শুরু হলো, ট্রিটিয়াম গেলাম, এবার আস্তে আস্তে বাইন্ডিং এনার্জিটা বাড়ছে, মানে একটু একটু করে মাস নাম্বার বাড়ছে, বাইন্ডিং এনার্জিও বাড়ছে, গিয়ে হিলিয়ামে এখানে ম্যাক্সিমাম পেয়ে গেলাম। হিলিয়াম থেকে তারপর আবার যখন আমি লিথিয়ামে যাচ্ছি তখন 6-এর নিচে নেমে যাচ্ছে। আবার যখন লিথিয়াম থেকে আমি কার্বনে যাচ্ছি, কার্বনে আবার 8-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে। কার্বন থেকে নাইট্রোজেনে যখন গেলাম একটু ফল করলো, নাইট্রোজেন থেকে অক্সিজেন 16 যখন গেলাম তখন 8-এর উপরে উঠে গেছে। অক্সিজেন 16 থেকে যখন আবার অক্সিজেন 18-এ যাচ্ছে তখন 8-এর নিচে। অক্সিজেন 18 থেকে এবার আমি পরপর যখন এগোচ্ছি দেখছি যে আয়রনে এসে বাইন্ডিং এনার্জিটা ম্যাক্সিমাম হচ্ছে এবং আস্তে আস্তে কমতে কমতে ইউরেনিয়ামে এসে দেখা যাচ্ছে ইউরেনিয়ামের বাইন্ডিং এনার্জিটা প্রায় নাইট্রোজেনের কাছাকাছি, মানে নাইট্রোজেনের 14টা নিউক্লিয়ন্স আছে আর ইউরেনিয়ামে আছে 238খানা নিউক্লিয়ন্স, কিন্তু দুটোরই বাইন্ডিং এনার্জিটা সেম। তো দুটোর যেহেতু বাইন্ডিং এনার্জি সেম, তাহলে আমি বলতেই পারি যে যেটাতে কম সংখ্যক নিউক্লিয়ন্স আছে সেটা বেশি স্টেবল। মানে একটা রুমের মধ্যে সাপোজ 50 জন থাকতে পারে, সেই রুমের মধ্যে যদি আমি 80 জনকে ঢুকিয়ে দিই তাহলে সবাই আরাম করে থাকতে পারবে না, তাহলে সেই রুমটা স্টেবল থাকবে না। এখানে সেটাই বোঝানো হয়েছে যে কোনটা স্টেবল নিউক্লিয়াস আর কোনটা স্টেবল নয়। যারা স্টেবল নয়, যারা হেভি নিউক্লিয়াস, তাদের ক্ষেত্রে নিউক্লিয়ার ফিশন হয়, মানে নিউক্লিয়াসটা ভেঙে এনার্জি তৈরি হয়, এরা ভারী হেভি নিউক্লিয়াস। আর সেটা আয়রনের পরে, আয়রনের বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি। আয়রনের নিচে যারা আছে তাদের ক্ষেত্রে নিউক্লিয়ার ফিউশন হয়, নিউক্লিয়াসগুলো ফিউজ করে যায়, ওদের ছোটো ছোটো নিউক্লিয়াস, ঠিক আছে? তাহলে ফিউশনের মাধ্যমে এরা এনার্জি তৈরি করে। বলা হচ্ছে যে যখন সান একদম নষ্ট হয়ে যাবে তখন সানের মধ্যে একমাত্র দুটো জিনিসই থাকবে, একটা হলো লেড, অন্যটা আয়রন। মানে ইউরেনিয়াম ভাঙতে 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 ভাঙতে, মানে যারা রেডিও অ্যাক্টিভ তারা ভাঙতে ভাঙতে একদিন সবাই লেডে পরিণত হয়ে যাবে, আর যারা ছোট ছোট নিউক্লিয়াস আছে তারা ফিউজ করতে 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 একদিন ম্যাক্সিমাম সব আয়রনে এসে থেমে যাবে। আয়রনের পর আর যাবে না, আয়রনের যেহেতু বাইন্ডিং এনার্জি সবচেয়ে বেশি তাই আর ওখানে ফিউশন হবে না। তো এই ছিল বাইন্ডিং এনার্জি কার্ভ। এবারে বাইন্ডিং এনার্জির একটু ক্যালকুলেশনটা দেখা যাক। আমরা জানি অ্যাটমিক নাম্বার Z, মাস নাম্বার A, নিউট্রন নাম্বার A মাইনাস Z, এটা আমি কনসিডার করলাম। এরপর আমি ধরছি মাস অফ প্রোটন MP, mass of neutron Mn, mass of nucleus M ক্যাপিটাল N, এগুলো আমি ধরে নিলাম। এবার দেখব যে মাস ডিফেক্ট কোনটা। মাস ডিফেক্টটাই প্রথম আইনস্টাইন আবিষ্কার করেন। যখন এই হিসেবটা কোনোভাবেই পাওয়া যাচ্ছিল না তখন আইনস্টাইন বোঝালেন যে আসলে কি হচ্ছে, সেটাকে আমরা ধরছি মাস ডিফেক্ট, যেটাকে ডেল্টা এম দিয়ে লেখা হয়। মাস ডিফেক্ট হচ্ছে টোটাল ইন্ডিভিজুয়াল মাসগুলো বেশি কার থেকে? টোটাল নিউক্লিয়াসের মাস থেকে। কতটা বেশি দেখা যাক। নিউক্লিয়াসের মধ্যে কে আছে? প্রোটন আর নিউট্রন। কটা প্রোটন আছে? জেড নাম্বার অফ প্রোটন। প্রত্যেকটা প্রোটনের মাস কত? এমপি। আর কে আছে? নিউট্রন। কতগুলো? এম মাইনাস জেড। প্রত্যেকটা নিউট্রনের মাস কত? এম এন। এটা হয়ে গেল টোটাল ইন্ডিভিজুয়াল মাস। আর নিউক্লিয়াসের মাস কত? এম সাফিক্স এন। এটা হচ্ছে মাস ডিফেক্ট। দেয়ারফর বাইন্ডিং এনার্জি হচ্ছে ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার। তার মানে এই যেটা দাঁড়ালো জেড এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এম এন মাইনাস এম ক্যাপিটাল এন ইন্টু সি স্কোয়ার। এই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জির ক্যালকুলেশন।
মানে বাইন্ডিং এনার্জি অফ নিউক্লিয়াস বা নিউক্লিয়ন্স বলতে পারি। নিউক্লিয়ন্সের বাইন্ডিং এনার্জিটা কী হবে সেটা এই ফর্মুলা থেকে বা এই ইকুয়েশন থেকে আমরা বের করে নিতে পারবো। এবার আসছি প্যাকিং ফ্র্যাকশন। প্যাকিং ফ্র্যাকশন হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে আমাদের একটা মাস ডিফেক্ট ধরা পড়েছে, মানে মাস নাম্বার হলো এ, আর আমি ধরে নিচ্ছি এম হচ্ছে অ্যাকচুয়াল মাস, আর এটা মাস নাম্বার। আমি যদি C12 বলি তাহলে C12-এর 12টা হলো মাস নাম্বার, যেটাকে গ্রামে প্রকাশিত মাস হচ্ছে 12 গ্রাম, আর কার্বনের অ্যাকচুয়াল মাস সেটা 12-এর থেকে বেশি হবে। কেন বেশি হবে? বিকজ এই কার্বনের একটা আইসোটোপ আছে, কার্বন 14 আছে, তাহলে অ্যাভারেজ মাসটা অবভিয়াসলি 12-এর চেয়ে বেশি। তাহলে যে ডিফারেন্সটা হচ্ছে অ্যাকচুয়াল মাসের সাথে মাস নাম্বারের, সেটাই হলো এই এম মাইনাস এ। এটাকে যদি আমি এ দিয়ে মাস নাম্বার দিয়ে ডিভাইড করি, সেটাই হচ্ছে প্যাকিং ফ্র্যাকশন। এই প্যাকিং ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করে যে ওই নিউক্লিয়াসটা রেডিও অ্যাক্টিভ হবে নাকি নন রেডিও অ্যাক্টিভ হবে। এবার আসি নিউক্লিয়ার ফোর্স। নিউক্লিয়ার ফোর্স এমন একটা ফোর্স যেটা অলমোস্ট ডিজিটাল ফোর্স বলা যেতে পারে। নিউক্লিয়ার ফোর্স একটু দূরে গেলেই আর থাকে না। নিউক্লিয়ার ফোর্স এমন একটা ফোর্স যেটা গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে 10⁻38 টাইমস বেশি, যেটাকে বলা হয় স্ট্রংগেস্ট ফোর্স ইন দ্য ইউনিভার্স। এই ফোর্সটা দুটো প্রোটনকে ওদের ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের চেয়েও বেশি ফোর্স দিয়ে আটকে রাখে, তাই ওরা নিউক্লিয়াসের ভেতরে টাইটভাবে আটকে আছে, এত হিউজ ডেন্সিটি শো করছে। ঠিক আছে, এটা অনলি ডিউ টু নিউক্লিয়ার ফোর্স। বাট সেই নিউক্লিয়ার ফোর্সটা দুটো নিউক্লিয়াসের মধ্যে ঠিক কিভাবে কাজ করে সেটা একটা গ্রাফের মাধ্যমে দেখাই। এদিকে ডিস্টেন্স নিচ্ছি আর এদিকে নিউক্লিয়ার ফোর্স বা ইকুইভ্যালেন্ট এনার্জি ইন এমইভি, আমি এটা ইকুইভ্যালেন্ট পোটেনশিয়াল এনার্জিটাও ধরতে পারি। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট ধরছি 100 FM ফেমটোমিটার, আর এটা এখানের পয়েন্ট ধরছি 0.8 FM। ডিস্টেন্সটা যদি 100 FM এর কাছাকাছি হয় তাহলে এদের মধ্যে ফোর্সটা অলমোস্ট নেই বললে চলে, মানে দুটো নিউক্লিয়াসের মধ্যে ডিস্টেন্সটা 100 ফেমটোমিটারের সমান বা তার কাছাকাছি হলে ফোর্স থাকেই না, কোনো ফোর্সই থাকে না, অলমোস্ট নেই বলা চলে। যত কাছে আনবো তত এদের মধ্যে ফোর্সটা বাড়বে, বাড়তে বাড়তে এক জায়গায় এসে ম্যাক্সিমাম হবে, দিয়ে তারপরে এই ফোর্সটা আরও কাছে আনলে এই 0.8 FM এর কাছে এসে এই ফোর্সটা মোটামুটি থাকেই না, মানে যত আমি এটাকে ক্লোজ করব, মানে 100 ফেমটোমিটার থেকে যত আমি কাছাকাছি নিয়ে আসবো তত ফোর্সটা কী হবে না, ফোর্সটা অ্যাট্রাকটিভ ইন নেচার হবে, অ্যাট্রাকশন ফোর্সটা অনেক বাড়বে। তারপরে যখন 0.8 FM এলো তখন সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা লিমিটেশনে পৌঁছে গেল। 0.8-এর চেয়েও যদি আমি ক্লোজ করি তখন এই ফোর্সটা কীরকম হবে, এই ফোর্সটা অলমোস্ট স্যাচুরেট করে যাবে এবং অ্যাট্রাকটিভ ইন নেচারের জায়গায় রিপালসিভ ইন নেচার হয়ে যাবে, মানে ফোর্সটা তখন উল্টে যাবে, রিপালসিভ ফোর্স। এটাই হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের ভ্যারিয়েশন। নেক্সট আসছি ইউকাওয়াস মেসন থিওরি।
আমরা জানি যে নিউক্লিয়াসের ভেতরে প্রোটন থাকে আর নিউট্রনস থাকে, কিন্তু প্রোটন প্রোটন বা প্রোটন নিউট্রন চুপচাপ বসে থাকে এমনটা তো হতে পারে না। মানে ওরা তো একদম স্থির হয়ে বসে থাকতে পারে না, কারণ দে আর পজিটিভলি চার্জড বা কোনোটা নিউট্রাল। তাদের মধ্যে ঠিক কী ঘটনা ঘটে সেটা দেখি। ইউকাওয়া বলে একজন জাপানি সায়েন্টিস্ট, উনি বলেছিলেন যে নিউক্লিয়ন্সগুলো ওদের চারপাশে অনেকটা জায়গা জুড়ে একটা ক্লাউড ফর্ম করে থাকে। ওদের যে শেপটা, সেই শেপের চারপাশে অনেকটা ক্লাউড ফর্ম করে থাকে। সেই ক্লাউডটা বেসিক্যালি মেশনের ক্লাউড। এই মেশন আবার তিন ধরনের হয়, এদেরকে পাইয়নও বলা হয়, যেহেতু পাই দিয়ে আমরা ডিনোট করি। এই মেশনগুলো তিন ধরনের হয়, একটা পজিটিভ পাই মেশন, একটা নেগেটিভ পাই মেশন, আর একটা জিরো পাই মেশন, বা পজিটিভ পাইয়ন, নেগেটিভ পাইয়ন আর নিউট্রাল পাইয়ন। মেশনকে আমরা পাই দিয়ে ডিনোট করি, ঠিক আছে? এই পাইটা পজিটিভ হতে পারে, পাইটা নেগেটিভ হতে পারে, আর পাইটা জিরো হতে পারে। এই তিন ধরনের পাইয়ন পাইয়ন বা মেশন হতে পারে একটা নিউক্লিয়ন্সের। এবারে ধরলাম একটা প্রোটন, প্রোটনের চার্জ তো পজিটিভ, সেটা একটা পাই মাইনাস মেশনের সাথে রিয়্যাক্ট করে কি তৈরি করবে? একটা নিউট্রন জিরো, প্লাস আর মাইনাস। আবার একটা প্রোটন একটা পাই জিরোর সাথে রিয়্যাক্ট করে তৈরি করবে কি? আর একটা প্রোটন, কিছুই হচ্ছে না। আবার একটা নিউট্রন ভেঙে গিয়ে একটা প্রোটন তৈরি করবে এবং তার সাথে একটা পাই মাইনাস আয়ন তৈরি করতে পারে, মানে ঠিক উল্টোটাও হতে পারে। আবার একটা সরি ভুল করলাম, না এটা ঠিকই আছে। আবার একটা আমাদের সবগুলো ইউজ হচ্ছে কি না, পাই মাইনাসটা ইউজ হয়েছে, পাই জিরোটা ইউজ হয়েছে, পাই প্লাসটা ইউজ করতে হবে। এবারে আমরা ধরলাম একটা নিউট্রন আছে, তার সাথে একটা পাই পজিটিভ, মানে পজিটিভ পাইয়ন রিয়াক্ট করলো, তৈরি হলো আবার একটা প্রোটন। এইভাবে এদের নিজেদের মধ্যে একটা ইন্টারচেঞ্জ চলতে থাকে, এই রিয়াকশনটা চলতে থাকে এবং এর একটা ফোর্সও জেনারেট করে। এই ফোর্সটাই হচ্ছে সেই নিউক্লিয়ার ফোর্সের রিজন। তো এটাকে বলা হয় ইউকাওয়াজ মেশন থিওরি। এছাড়া আমরা জানি যে ওই রেডিও অ্যাক্টিভিটি যে পার্টটা আসছে, সেই রেডিও অ্যাক্টিভিটি পার্টে আলফা বিটা গামা এই তিনটে টাইপের পার্টিকেল বেরোতে পারে। যদি আমরা একটা লেডের বেশ মোটা একটা থিক কন্টেনারের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টকে রেখে দিই, তাহলে আমরা দেখেছি যে এদের এদিকে প্লাস এদিকে মাইনাস দিয়ে যদি রাখি, তাহলে যেটা নেগেটিভ চার্জ ইলেকট্রন সেটা পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে, যেটা মানে বিটা পার্টিকেলটা পজিটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে, আলফা পার্টিকেলটা নেগেটিভের দিকে অ্যাট্রাক্টেড হবে, আর যেটা নিউট্রাল সেটা স্ট্রেট বেরিয়ে যাবে। তিন ধরনের পার্টিকেল বা তিন ধরনের রে আমরা শিখেছি, আলফা বিটা আর গামা। এদের যে প্রপার্টিসগুলো সেগুলো একটু নিজেদেরকে পড়তে হবে, এটা বই থেকে ভালো করে পড়ে নিতে হবে। তো আজকের চ্যাপ্টারটা এখানেই শেষ হলো, পরের দিন রেডিও অ্যাক্টিভিটি পার্টটা শুরু করব।